রবীন্দ্রনাথের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি দিয়ে আমরা প্রথম তালে আবৃত্তি করা অভ্যেস করেছি। সেই সময়ে আমরা ওই কবিতাটিকে ছন্দ ব্যবচ্ছেদ বা স্ক্যানশন করেও নিয়েছি। এখন থেকে তালে যে সমস্ত কবিতা আবৃত্তি করা হবে সেগুলো সবই কিন্তু খাতায় লিখে লিখে ওইভাবে স্ক্যানশন করে নেওয়া হবে। এই যে স্ক্যানশন করে রাখা হচ্ছে বা ছন্দ ব্যবচ্ছেদ করে রাখা হচ্ছে, এগুলো সবই আমাদের পরবর্তীকালে যে পুঁথিগত ছন্দ শিক্ষা, যাকে ছন্দের ব্যাকরণ বলা হচ্ছে, যা ছান্দসিকরা আমাদের শিখিয়েছেন, সেইটা অনুসরণ করতে আমাদের কাজে লাগবে। কাজেই তালে তালে যা কিছু করা হবে সেগুলো খাতায় লিখে লিখে স্ক্যানশন করে রেখে দেওয়া খুব জরুরি। দিনের আলো নিভে এলো কবিতাটির মধ্যে অনেক ছবি ছিল, অনেক গভীর ভাবের কথাও ছিল। তাই তাল রেখে করতে গিয়ে একটু বিভ্রাট হচ্ছিল আমাদের, যে ছবিটা তৈরি করা বা ভাবটাকে ঠিক করে প্রকাশ করা এবং তাল, এই দুয়ের মধ্যে একটা বিরোধ বেঁধে যাচ্ছিল। সেটা আমি আগের দিন বলেইছি যে খুব বেশি করে অনুশীলনের মধ্যে দিয়ে এবং প্রতিদিন চেষ্টার মধ্যে দিয়ে যেটাকে মিটিয়ে ফেলতে হবে, সেই চেষ্টার মধ্যে দিয়ে অতিক্রম করে নিতে হবে। আমি একটা কথা এই নানান পর্যায়ের আলোচনার মধ্যে কোথাও একটা বলেছিলাম যে শুধু সঞ্চিতা বা সঞ্চয়িতা থাকলে হবে না, আমাদের এই ধারায় আবৃত্তি করতে গেলে আরও অনেক বইয়ের দরকার। এক্ষুনি আমি একটা বইয়ের কথা বলবো যেটা ছাড়া আমাদের এই ছন্দের কাজগুলো পরপর যেভাবে আসবে সেগুলো শেখা মুশকিল হয়ে যাবে। সেই বইটা হলো কবি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়ন। এটা যথেষ্টই পাওয়া যাচ্ছিল, এখন জানি না এই অতিমারির পরের সময়ে কতটা পাওয়া যাবে, কিন্তু এই বইটি আমাদের খুবই প্রয়োজনীয়। এখন যে অনুশীলনের কথা বলবো, যে লেসনের কথা বলবো, সেটা সেইখানকারই একটি কবিতা দিয়ে, ইলশে গুঁড়ি। যে তালে তালে কবিতা বলাটা আমরা শিখেছি সেটা এবার ইলশে গুঁড়ির ওপরে প্রয়োগ করা হবে। সচরাচর আর দ্বিতীয় কোনো কবিতায় করে দেখাবার দরকার হয় না। যে একবার দিনের আলো নিভে এলো তালে তালে বলা অভ্যেস করে নিয়েছে, তার পক্ষে ইলশে গুঁড়ি করা কোনো সমস্যাই হবে না। আর ইলশে গুঁড়ির মজা হচ্ছে এখানে তালের মজাটা একটু বেশি করেই আছে, সেটাকে কথাগুলো খুব একটা ব্যাঘাত সৃষ্টি করে না। তবু আমি একটু একটা দুটো স্তবক, একটুখানি একটা স্তবক বললেই হবে, আমি একটু বলে শোনাই। এটা ইলশে গুঁড়ি মানেটা অনেকে জানে না। ইলশে গুঁড়ি মানে হচ্ছে খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাতে বেশ কিছু কথা আছে, বেশ কিছু বর্ণনা আছে। সত্যেন্দ্র দত্তের অন্য কবিতাতেও থাকে একটু গ্রামের শব্দ, যেগুলো আজকাল আমরা শহরের লোকেরা প্রায় জানি না, সেগুলো নিয়ে হয়তো একটু সমস্যা হতে পারে। তবে ইলশে গুঁড়ি খুব পরিচিত কবিতা, অনেকেই ছেলেবেলায় হয়তো পড়েছেন। এইটাকে তাল রেখে রেখে যখন বলা হবে, এখন কিন্তু আর কোনো ব্যাঘাত বা ব্যাঘাতের জন্য অসুবিধের কথা মান্য করা হবে না, কেননা সেটা তো আমরা মিটিয়ে ফেলেছি। এখন যে কোনো কবিতায় যে কোনো রকমের প্রকাশ আমরা ছন্দ বজায় রেখেই করতে পারবো, তাল বজায় রেখে করতে পারবো। এখন তালে তালে আমরা চলি। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ইলশে গুঁড়ি। ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি, ইলিশ মাছের ডিম, ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি, দিনের বেলায় হিম, কেয়া ফুলে ঘুন লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ জেগেছে, আলতা পাটে শিম, ইলশে গুঁড়ি, হিমের কুঁড়ি, রোদ্দুরে রিমঝিম, হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ, ইলশে গুঁড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ, কেউ বা নাচে জলের তলায়, ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়, নদীতে ভাই জাল নিয়ে আয়, পুকুরে ছিপ গাছ, উলসে ওঠে মনটা দেখে ইলশে গুঁড়ির নাচ। আর বললাম না,
এবার বাকিটা নিজেরা নিজেরা করতে হবে। তো এর মধ্যে শুধু বর্ণনা নেই, বর্ণনা আছে, নানান রকমের বর্ণনা আছে, কিছু কিছু সংলাপ আছে, ওই যে জাল নিয়ে আয়, নদীতে জাল নিয়ে আয়, পুকুরে ছিপ গাছ, এরকম আরও কিছু কিছু সংলাপের ভেতরে আছে। সংলাপগুলো সংলাপের মতন করে বলা, আবার বর্ণনাতে বর্ণনার মতন করে ফিরে আসা। এবং আমরা যেহেতু আগে একটু কমাবাড়া শিখে নিয়েছি, আমি এখানেও হয়তো লক্ষ্য করেছেন যে ইলশেগুনির মধ্যেও আমি একটু কমাবাড়া করে দিলাম এখানে, সেটা হতে পারে। যা যা শেখা হচ্ছে সেগুলো যথাসম্ভব প্রয়োগ করতে করতে যাওয়ার দরকার, তবে সেগুলো সড়গড় হবে, সেগুলো মাথায় খুলবে সব জটগুলো, যে আমি কি কোথায় ব্যবহার করতে পারি। যাই হোক, এই হলো ইলশেগুড়ি। আর সবটাই এরকম করে করে ফেলা যাবে। তালে তালে এইরকম কবিতা আমরা আরও কয়েকটা বলবো, যেমন সত্যেন্দ্রনাথ দত্ত থেকে আরেকটি কবিতা বলা যেতে পারে। এগুলো সবই অনুশীলনের জন্য বলছি, এগুলো যে মঞ্চে গিয়ে আবৃত্তি করা হবে এমন নয়। এগুলো যেগুলো যেগুলো লেসানে থাকে, আমার মত হচ্ছে লেসান হিসেবে যেগুলো আমরা অনুশীলন করে থাকি সেইগুলোকে সচরাচর মঞ্চে আবৃত্তি করতে যাওয়া উচিত নয়। প্রথম কথা, একটা কারণ যে এই ধারায় যারা শিখছে তারা এই লেসানের কবিতাগুলো সবাই প্র্যাকটিস করছে, কাজে সবাই যদি এই কবিতাগুলো মঞ্চে মঞ্চে আবৃত্তি করতে থাকে সেটা খুব একটা বিচ্ছিরি ব্যাপার হবে। তাহলে কোন কবিতা মঞ্চে আবৃত্তি করতে হবে না, এইখানে যে শিক্ষাগুলো পাওয়া হচ্ছে, যে এই যে তালে তালে বলার একটা শিক্ষা পাওয়া গেছে, এবার নিজে এমন কবিতা বাছতে হবে যে কবিতাটা নিজের পছন্দের, অন্য যে কোনো কবির বা এই কবিরই অন্য কবিতা, যেটা অন্য আর কেউ করছে না, সেই কবিতা নিজে তৈরি করে নিয়ে সেগুলো মঞ্চে অন্য মানুষের কাছে শোনানো যেতে পারে। নিজের পছন্দের কবিতা, যেটা লেসান করতে হয়নি বাধ্য হয়ে, যেটা নিজে পছন্দ করে বেছে করা হয়েছে, এবং যে শিক্ষা পাওয়া গেছে এখানে সেই শিক্ষাটাকে ওখানে প্রয়োগ করা গেছে, সেই রকম জিনিস মঞ্চে করা যেতে পারে, কিন্তু লেসানগুলো মঞ্চে না করাই ভালো। আচ্ছা, আমি এরপরে বললাম যে ওই তালে তালে অভ্যাস করার জন্য সত্যেন্দ্রনাথ দত্তের ভোরাই কবিতাটা ব্যবহার করা যেতে পারে। ভোর হলো রে, ভরসা হলো, দুল্ল উষার ফুল দোলা, আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকুড়ির হাই তোলা, জাগলো সারা নিদমহলে, অথই নিথর পাথার জলে, আলপনা দেয় আলতো বাতাস, ভোরাই সুরে মন ভোলা। এখানে একটা ভোরের পরিবেশ আছে, ভোরের পরিবেশের বর্ণনা আছে, অনেক রকম সব কথা এর ভেতরে আছে। এটাকে সেই তাল বজায় রেখে সেই ভোরের পরিবেশ, সে বর্ণনা, এগুলো সব করা যেতে পারে। সত্যেন্দ্রনাথ দত্তের তালের কবিতাতে একটা সুবিধে হচ্ছে, ছন্দের কবিতাতে একটা সুবিধে হচ্ছে, রবীন্দ্রনাথের মতো এখানে খুব গভীর ভাবের দিকে বিশেষ যাওয়া হয়নি। সহজ সরল কথা, সহজ ভাব, সহজ বর্ণনা, এগুলোই এখানে বেশি আছে। তাই তালে এইগুলো অভ্যাস করতে আমাদের একটু কম বেগ পেতে হয়। এই আচ্ছা, একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে আমি এই কবিতাগুলো বলবার সময় কোথাও কোথাও একটু থামবার চেষ্টা করেছি, কিন্তু থামিনি, কারণ এখন ওই থামাটা শেখা হয়নি বলে আমি ভালোভাবে থেমে দেখাইনি। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনাদেরও মনে হয়তো প্রশ্নটা আসছে যে আচ্ছা, তালে যখন আমরা কোনো আবৃত্তি করব তখন সেখানে কি একবার তাল বলতে শুরু করলে আর থামতে পারবো না? তাল তাল চলতে থাকবে, আমাকেও চলতে থাকতে হবে কেবল তালে তালে, আমার থামার কোনো সুযোগ নেই? আমরা তো যখন গদ্য কিছু পড়ি তখন সেখানে দাঁড়ি থাকে, কমা থাকে, সেসব জায়গায় আমরা দাঁড়াই। আবার কোথাও হয়তো লম্বা একটা বাক্য, দাঁড়িয়েও নেই কমাও নেই, কিন্তু আমরা আমাদের শ্বাসদৈর্ঘ্য অনুযায়ী মাঝে মাঝে থামি, কখনো কখনো কিছু বোঝাবার জন্যেও থামি, শ্বাসদৈর্ঘ্যের কারণেই সবসময় থামি এমন নয়। তা কবিতাও তো ভাষা, সেখানেও তো বক্তব্য আছে, ছবি আছে, তা সেসবগুলো বোঝানোর জন্য আমাদের যদি কোথাও দাঁড়াতে হয়, দাঁড়াবার দরকার করে, তো ছন্দে কি আমরা দাঁড়াতে পারবো না? আমাদের ঠেলে নিয়ে চলে যাবে ছন্দ? একটা প্রশ্ন খুব স্বাভাবিক, এবং এই প্রশ্নের উত্তরটা আমাদের খুঁজতে হবে। সেটা হলো যে গদ্যে যেমন আমরা যখন যেখানে খুশি দাঁড়িয়ে যেতে পারি, মানের বিভ্রাট না হলেই হলো, মানে এমন ভুল জায়গায় যদি দাঁড়ায় যে মানেটাই ঠিক মতো হলো না, তাহলে তো সবাই নিন্দেই করবে।
কিন্তু সেই বিভ্রাট যদি না হয় তাহলে আমাদের অন্য কোনো বাধ্যবাধকতা নেই, আমরা পছন্দ মতো দাঁড়াতেই পারি। কিন্তু ছন্দে দাঁড়াবার একটা বিশেষ নিয়ম আছে। সেই নিয়মটা হলো, এই যে আমরা বিটে বিটে চলছিলাম না, বিটে চলছি, এই বিট মান্য করে চলতে হবে, বিট মান্য করে থামতে হবে, চলতে হবে। আমরা বিটে বিটে যেহেতু চলছি, আমরা যেই দাঁড়িয়ে গেলাম, বিট কিন্তু থেমে থাকে না, এইটা মাথায় রাখতে হবে যে আমি যেখানটা থামছি, আমি যে যে সময়ের অন্তর, যে সময় অন্তর বিটটা ফেলছিলাম, বিট কিন্তু সেই সময় অন্তর পড়ে যাচ্ছে, ফলে আমাকে আবার বিট থেকে ধরতে হবে। আমি যে কোনো জায়গায় ধরতে পারবো না, একটা বিট আর একটা বিটের মাঝখান থেকে ধরতে পারবো না। একটা জায়গায় যদি ছেড়ে থাকি, আবার পরের বিট আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই হাতে যে চাপ্পড় মারছি বা তুড়ি মারছি, যে বিটটা দিচ্ছি, তার মানে আমি কবিতার পংক্তি বলতে বলতে দাঁড়ালাম যেই, আমার হাতের বিট থেমে গেলে কিন্তু চলবে না। আমি যদি টেবিলের উপর হাতে তাল রেখে রেখে করি বা তুড়ি দিয়ে দিয়ে তালটা অনুসরণ করি, আমার কিন্তু তাল থামালে চলবে না, আমার বলা থেমে যেতে পারে। কেননা ওই তাল থেমে গেলে আমি আর খেয়েই পাবো না যে কোথায় গেল। তালটার থাকবে, আমি আবার পরের বিট থেকে ধরে নেব। এই হচ্ছে থামলে থামবার নিয়ম, থামার পরে আবার চলার এই নিয়ম, যে আবার বিট থেকে ধরতে হবে। তো এইটা অনুশীলন করার জন্য আমি নজরুলের একটা ছোট কবিতা একটু মুখস্থ করে তালে করে নিতে বলবো। ছোট কবিতা হলে প্রথমে একটু সুবিধে হয়, ভাবতেও সুবিধে হয়। তারপরে আমরা ওই ভোরাই বা ইলশিগুড়িতেও থামবার চেষ্টা করব মাঝে মাঝে, যেখানে যেখানে দরকার মনে করব। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে থামবার টেকনিক, যে একটা বিট গ্যাপ দিয়ে আমাদের থামতে হবে, বা থামলে একটা বিট গ্যাপ দিয়ে আবার ধরতে হবে, এই টেকনিক। আর একটা হচ্ছে যে কোথায় কোথায় থামবো, এই প্ল্যানিংটা, কেন থামবো, এই প্ল্যানিংটা। তা প্রথমে আমি একটু ওই নজরুলের একটা কবিতা, ছোট কবিতা ঝিঙে ফুল, সেটার কথা বলছি। মুখস্থ করে নেওয়া হলো, আর তালে তালে বলা হচ্ছে, ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল, এই তালে তালে যাচ্ছে। তো আমি চাইলাম যে দুটো ঝিঙে ফুল বলার পর আমি একবার থামবো, তাহলে কি হবে না, ঝিঙে ফুল, এই যে যাচ্ছে বিটটা, এটা কিন্তু বন্ধ করলে হবে না। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল, ওই ফিঙে ফুলের পরে আবার থামলাম, আবার পরের বিটটা থেকে ধরলাম। ভালো করে লক্ষ্য করুন যে বিটে মেলাতে হচ্ছে আমাকে। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল, এইরকম করে করে থামতে হয়। এবার ঝিঙে ফুল গোটাটা মুখস্থ করে ফেলে কোথায় কোথায় থামা হবে ঠিক করে নিয়ে, এইটাতে একটা থামা চলার প্র্যাকটিস আগে করে নেওয়া হবে। যখন দেখা যাবে যে এই থামা চলাতে আর কোনো অস্বস্তি হচ্ছে না, প্রথম বিট রেখে রেখে বিট একটা গ্যাপ দিয়ে অভ্যেস করতে হবে। অনেক কবিতায় এরকম অভ্যেস হয়ে গেলে, অনেক আবৃত্তিতে এরকম অভ্যেস হয়ে গেলে, তখন বিটটা আপনি মাথায় থেকে যাবে, আর হাতে তাল না দিলেও ঠিকই একটা বিট গ্যাপ দিয়ে আবার ধরে ফেলা যাবে। অনুশীলনটা এরমভাবেই হওয়ার দরকার, যে সেটা এতটাই বেশি করে করে নিতে হবে, দক্ষ হয়ে উঠতে হবে তাতে। সবসময় তো আর ছেলে মানুষের মতন তাল দিয়ে দিয়ে কবিতা বললে হবে না। আমরা যখন মঞ্চে কোনো এরকম তালের ছন্দের কাজ করব, তখন আমরা থামবো, সেখানে গিয়ে হাতে তাল রেখে রেখে বললে তবে থামতে পারবো। আর হাতের তালটা সরিয়ে নিলে আমার আবার গোলমাল হয়ে যাবে, কোথায় থামা কোথায় চলা, ছন্দ গোলমাল হয়ে গেল, এরকম হলে তো চলবে না। সেই জন্য আমাদের সেরকমভাবেই প্রস্তুতি নিতে হবে। তাহলে ঝিঙে ফুলটা দিয়ে আমরা এরকম করব, মাঝে মাঝে থামবো, মাঝে মাঝে চলবো। এটা করে নিয়ে তারপর আমরা ভাববো যে ওই ইলশেগুড়ি বা ভোরাই, এই বড় বড় কবিতাগুলোর কোথায় কোথায় থামবো, কোথায় কোথায় থামা যাবে না। তো এখন টেকনিকটা শিখে গেলাম, যে
একটা করে বিট গ্যাপ দিতে হয়। আমি যদি খুব বেশিক্ষণ থামতে চাই কোথাও, তাহলে দুটো বিটও গ্যাপ দিতে পারি। তারপরের প্রশ্নটা খুব জরুরি, সেখানে মাথা খাটানোর প্রশ্ন আছে, সেখানে মস্তিষ্ক ব্যবহারের প্রশ্ন আছে, যে আমি কোথায় থামবো আর কোথায় থামবো না। তার কতগুলো সাধারণ সূত্র বলে আজকের আলোচনা শেষ করতে পারি। সাধারণ সূত্রটা হলো এই যে সাধারণত একটা বাক্য শেষ হবে, পরের বাক্য আবার শুরু হবে, তার মাঝখানে একটা ফাঁক দেওয়া যেতে পারে, একটা গ্যাপ দেওয়া যেতে পারে। একটা ছবির কথা বলছিলাম, সেই ছবিটা শেষ হলো, আর একটা ছবি আসছে, তার মাঝখানে একটা ফাঁক দেওয়া যেতে পারে। এই দুটো মানে দুটো কথা, একটা বাক্য শেষ হলো আর একটা বাক্য শুরু হচ্ছে, সেখানে দেওয়া যেতে পারে। আর ছবিও যদি আলাদা আলাদা থাকে, একটা লাইনে যদি তিনটে ছবি থাকে, তাহলে আমি তিনটে গ্যাপও নিতে পারি। একটা লাইন তালে 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 শেষ অবধি যাচ্ছে, সেই লাইনের মধ্যে যদি দুটো বাক্য থাকে, তাহলে আমি মধ্যেখানে একটা গ্যাপ নিতেই পারবো। একটা বাক্যের পরে একটা গ্যাপ নিয়ে আবার তারপরে সেটা করতে পারবো। আবার একটা লম্বা বাক্য যদি তিনটে লাইন জুড়ে থাকে, তাহলে আমি কিন্তু সচরাচর চেষ্টা করব তিনটে লাইন জুড়ে বাক্যটা একেবারেই বলবার, মাঝখানে আর থামবো না। এইটা মাথায় রাখতে হবে যে আমি কোথায় থামবো কোথায় থামবো না, তার এটা একটা সাধারণ সূত্র। এছাড়াও কিন্তু অনেক রকম হতে পারে। আচ্ছা, আমি ঝিঙে ফুলটা বলছিলাম, ঝিঙে ফুলটা দিই একটুখানি দেখাই, যে এখানে ওই সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল, এর পরের একটা বর্ণনা আছে, গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল। তাই এটাতে তাল এভাবে আসে, গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল। গুলমে পর্ণে লতিকার কর্ণে, কিন্তু গুলমুটা এক জায়গা, পাতা তার পাশে আর একটা জায়গায়, আবার এর লতিকা যে ঝুলছে তার কানের কাছে যেন আর একটা ফুল। এইটা বর্ণনা করতে গেলে থেমে থেমে করলে ভালো হয় না? তাহলে আমরা এখানে কি করব না, এই গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল। হ্যাঁ, এই হলো। আমরা কোথায় গ্যাপ দেব না দেব সেটা আমাদের মস্তিষ্কের ব্যাপার। আমরা আবিষ্কার করব যে সেই গ্যাপটা দিলে মানে নষ্ট হয়ে যাচ্ছে না একটা মানে তৈরি হচ্ছে, ছবি নষ্ট হয়ে যাচ্ছে না ছবি তৈরি হচ্ছে, কথার মানেটা আরও বেশি পরিস্ফুট হলো থামলে, নাকি থামলে কথাটা কেটে গেল, কথাটা পুরো বোঝা গেল না। এগুলো সব বিচার করে করে কোথায় গ্যাপ দেব কোথায় দেব না সেটা ঠিক করতে হয়। তো আজকে আলোচনা এই পর্যন্ত থাকলো। এই যে কটা লেসনের জন্য বলা হলো, এর বাইরে অন্য কবিতা যা তালে তালে করা যায় বেছে নিয়ে সেইখানে তালে তালে করে তার মধ্যে কোথায় গ্যাপ দিতে হবে না হবে সেইগুলোও নিজেরা নির্ণয় করতে হবে। এইভাবে আমাদের চর্চার পরিধিটা বাড়াতে হবে। আর নিজে কবিতা বাছলে, নিজের ভালো লাগা কবিতা, তার মধ্যে এই কাজগুলো করলে সেগুলো অন্য লোকের কাছে শোনানো যেতে পারে অন্য অন্য জায়গায়। আমি চেষ্টা করব যদি পরের পর্যায়ে গিয়ে ওই ইলশেগুঁড়ি বা ভোরাইয়ের একটু অংশে গ্যাপের কাজ একটু করে দেখাতে পারি আর দু একটা স্তবকে, তারপর পরের কাজের কথা বলতে শুরু করব। আজকে এই পর্যন্ত।